মা প্লিজ আর 5 মিনিট ঘুমাবো। হ্যাঁ মেজমা আর 5 মিনিট প্লিজ। তোদের এই 5 মিনিট করতে করতে তো 8টা বেজে গেল। উঠবি কখন আর ফ্রেশ হবি কখন? পরে খেয়ে সময় মতো আর স্কুলে যেতে পারবি না। এই অবু আর নিশু এবার তো ওঠ, তোদের নিয়ে আর পারি না। 2 দিন পর এসএসসি পরীক্ষা, তা কি তোদের মাথায় আছে? এরপর রেজাল্ট খারাপ হলে আমাদের কাছে আসবি না, নিজেদের ব্যবস্থা নিজেরা করে নেবে। আহ মা যাও তো, এই তো উঠে গিয়েছি আমরা, আর ব্ল্যাকমেল করতে হবে না। আমরা তাড়াতাড়ি রেডি হয়ে খেতে আসছি। পরিচয় করিয়ে দিই, বাড়ির নাম মৃধাকুঞ্জ। মৃধাকুঞ্জের মালিক আজমাইন মৃধা। গত 5 বছর আগেই তিনি পৃথিবীর মায়া ত্যাগ করেছেন। তার স্ত্রী আরও আগেই গত হয়েছেন। তার 3 ছেলে, তারা সকলেই একসাথে মৃধাকুঞ্জে থাকে। পরিবারের সকলের মন যেন একই সূত্রে গাঁথা। আজমাইন মৃধার বড় ছেলে আদনান মৃধা, তার স্ত্রী রুমাইশা মৃধা। তাদের 1 ছেলে 1 মেয়ে। ছেলের নাম আরহাম জায়েদ মৃধা, যে বিগত 3 বছর ধরে পারিবারিক ব্যবসায় বাবা চাচাদের সাথে সাহায্য করছে। তবে তার আরও একটি পরিচয় আছে যা পরিবারের কেউ জানে না। মেয়ের নাম মিশাল মৃধা, যে বর্তমানে ইন্টার 2nd ইয়ারে পড়ছে। কিছুদিন পর এইচএসসি দেবে। আজমাইন মৃধার মেজ ছেলে আফনান মৃধা ও তার স্ত্রী মেহরুবা মৃধা। তাদের 2 মেয়ে 1 ছেলে। ছেলের নাম আরিয়ান মৃধা। আরিয়ান সদ্যই নিজের লেখাপড়া শেষ করে বাবা চাচাদের সাথে ব্যবসায় যোগ দিয়েছে। তবে তার স্বপ্ন অন্য কিছু, যা বাড়ির কেউ জানে না, আরহাম ব্যতীত। কেননা আরিয়ান আর আরহাম ভাইয়ের চেয়ে বন্ধুই বেশি। তারা দুজনে দুজনের গোপন সব কথাই জানায়। মেয়ের নাম অবন্তিকা তাসনিম মৃধা, যে বর্তমানে তার চাচাতো বোন মিশালের সাথে ইন্টার 2nd ইয়ারে পড়ছে। অবন্তিকা মিশালের চেয়ে গুনে গুনে 2 মাসের ছোট। পিঠাপিঠি বয়স হওয়ায় তারা একই শ্রেণীতে পড়ছে এবং একে অপরের বেস্ট ফ্রেন্ড। অবন্তিকাকে সবাই অবু আর মিশালকে মিশু বলে ডাকে। অবন্তিকা ও আরিয়ানের ছোট বোন অনিতা মৃধা, যাকে সকলে ভালোবেসে অনি বলে ডাকে। অনির বয়স বর্তমানে 9 এর কাছাকাছি। সে এখন 3য় শ্রেণীতে পড়ে। আজমান মৃধার ছোট ছেলে আইমান মৃধা ও তার স্ত্রী নাফিসা মৃধা। তাদের 1 ছেলে ও 2 মেয়ে। ছেলের নাম আরিদ মৃধা, সকলে ওকে রিদ বলেই ডাকে। বয়স মাত্র 6 বছর। বর্তমানে ক্লাস 1-এ পড়ে। তার ছোট 2 বোন যমজ, যাদের বয়স 3.5 বছর। তাদের 2 বোনের নাম সিহা মৃধা ও রিহা মৃধা, যারা কিনা বাড়ির সব মানুষকে প্রাণবন্ত করে রাখে। তাদের সকলকে নিয়েই মৃধা পরিবার। অবন্তিকা আর মিশাল 20 মিনিট পর স্কুলের কলেজের জন্য তৈরি হয়ে এলো নেমে। খাবার টেবিলে আপাতত বাড়ির কর্তারা কেউ নেই। তারা কিছুক্ষণ আগে অফিসে গিয়েছে, কেননা আজ জরুরি মিটিং আছে। অবন্তিকাদের খাওয়ার মাঝেই সিঁড়ি দিয়ে নেমে আসতে দেখা গেল আরহাম আর আরিয়ানকে। আরহামকে আগের মতোই চেনা গম্ভীর সুপুরুষ লাগছে। আজকে সে সাদা শার্টের ওপর গ্রে রঙের কোট আর প্যান্ট পরেছে। মুখাবয়ব আগের মতোই গম্ভীর। তার পেছনেই নামছে আরিয়ান, সেও ফর্মাল পোশাকে পরেছে। মিটিংয়ের জন্যই হয়তো। তাদের দিকে হা করে তাকিয়ে আছে 2 জোড়া চোখ। অবন্তিকা মনে মনে ভাবছে, আজকে হ্যান্ডসাম লাগছে আমার চকলেট বয়কে। কে বলেছিল এত সুন্দর হতে? এজন্যই তো 2 বছর আগে প্রথমবারের মতো সে আরহামের প্রেমে পড়েছিল। তবে আরহাম কি সেটা জানে? জানবি বা কিভাবে? সে তো কারোর সাথে ভালো করে কথাই বলে না, বিশেষ করে অবন্তিকার সাথে। অবন্তিকা আরহামের কোন বাড়া ভাতে ছাই দিয়েছিল সে জানে না, তবুও সে এই গম্ভীর যুবককে মন প্রাণ দিয়ে দিয়েছে। এদিকে মিশালও হা করে দেখে যাচ্ছে আরিয়ানকে। আজকে তাকে একটু বেশি সুন্দর লাগছে না? হ্যাঁ তাই তো। এজন্যই মিশাল বারবার এই লোকের ওপর উষ্টা খায়। তবে এই লোক জানলে তো। ওদের দুজনকে এমন ভাবে তাকিয়ে থাকতে দেখে আরিয়ান অবন্তিকার মাথায় গাঁটটা মেরে বলল, কি হয়েছে বনু, এভাবে হা করে কি দেখছিস? খাবার তো ঠান্ডা হয়ে গেল, আর তোদের কলেজের জন্য তো লেট হয়ে যাচ্ছে। তাড়াতাড়ি খা, আমি আর ভাইয়া তোদের কলেজে নামিয়ে দিয়েই অফিসে যাব। আরিয়ানের কথায় মিশালও সম্বিত ফিরে খাওয়ায় মনোযোগী হলো। অবন্তিকা বলল, হ্যাঁ ভাইয়া, এই তো খাচ্ছি। এরপর সে খেতে খেতে আবার আরহামের দিকে তাকালো। আরহাম পুরোটা সময় নীরব ছিল, কোনো কথাই বলল না। কথা বললেই যেন তার মুখে ফোসকা পড়বে এই ব্যাটার। রসকসহীন নিরামিষ একটা। অবন্তিকা ভাবল। এরপর তারা খাবার খেয়ে বড়দের থেকে বিদায় নিয়ে গন্তব্যের উদ্দেশ্যে রওনা হলো। গাড়ি চলতে শুরু করলো নিজস্ব গতিতে। ড্রাইভিং সিটে বসে ড্রাইভ করছে আরহাম, তার পাশের সিটে আরিয়ান। আরিয়ানের পেছনে অবন্তিকা আর তার সাথে মিশাল বসে আছে। অবন্তিকা বারবার আরহামের দিকে তাকাচ্ছে আর তার ম্যানলি পেশি বহুল হাত দিয়ে ড্রাইভিং করা দেখে মুগ্ধ হচ্ছে। আরহাম গাড়ির সামনের লুকিং গ্লাসটা ঠিক করলো অবন্তিকার বরাবর আর ড্রাইভিং এর পাশাপাশি তাকে দেখতে লাগলো। কিছুক্ষণ পর তাদের গাড়ি এসে থামলো কলেজ গেটের সামনে। আরিয়ান বলল, বনু, মিশু, আমরা এসে পড়েছি। ওরাও ব্যাগ নিয়ে রেডি হলো নামতে। যেই না আরিয়ান আর আরহাম নামতে যাবে তখনই অবন্তিকা আর মিশাল একত্রে চিৎকার দিয়ে উঠল না বলে।
ওদের চিৎকারে আরহাম ও আরিয়ান হকচকে ওদের দিকে চাইল। আরহাম রাগে স্বরে বলল, সমস্যা কি তোদের, এভাবে চিৎকার করছিস কেন? মিশাল বলল, মানে ভাইয়া আসলে। মিশালের আমতা আমতা করতে দেখে আরহাম ভ্রু কুচকাল। আরিয়ান বলল, মিশু কি বলতে চাইছিস ভালোভাবে বল। মিশাল কিছু বলল না, ভয়ে চুপ হয়ে গেল। এতক্ষণে মুখ খুলল অবন্তিকা। সে বলল, ভাইয়া তোমাদের তো ইম্পর্টেন্ট মিটিং আছে, তোমাদের আর গাড়ি থেকে নামতে হবে না। আমি আর মিশু কলেজে ঢুকছি, তোমরা চলে যাও। অবন্তিকার কথা শুনে আরহাম বলল, তাই বলে এভাবে চিল্লাচিল্লি কেন? আরিয়ান বলল, আচ্ছা তোরা যা, আর আমরাও যাচ্ছি, আর ছুটির পর বাড়ির গাড়ি আসবে তোদের নিতে। কলেজ থেকে সোজা বাড়ি যাবি, এদিক ওদিক যাবি না। মিশাল বলল, আচ্ছা। অবন্তিকা নামার আগেও একবার চাইল আরহামের দিকে, যে কিনা এতক্ষণ ধরে তার দিকেই তাকিয়েছিল। এতে করে তাদের চোখাচোখি হলো। অবন্তিকা সাথে সাথে চোখ ফিরিয়ে নিয়ে কলেজের ভেতরে ঢুকে গেল। কলেজের করিডোর দিয়ে হাঁটার সময় মিশু অবুকে জিজ্ঞেস করলো, অবু তুই তখন ওভাবে চিৎকার করছিলি কেন রে? অবন্তিকা প্রত্যুত্তরে বলল, তুইও তো করেছিলি। মিশাল বলল, আমি তো এমনি করেছিলাম, তবে তোর কারণটা বল। অবন্তিকা ভাবতে লাগলো তখন চিৎকার করছিল কারণ তার হ্যান্ডসাম আরহাম ভাই নামলে কলেজের মেয়েরা তার দিকে ড্যাব ড্যাব করে তাকিয়ে থাকবে, যেটা মোটেও অবন্তিকা সহ্য করতে পারবে না। কেননা এর আগেও আরহাম আর আরিয়ান তাদের নামিয়ে দিতে কলেজে এসেছিল। তাদের দেখে সব মেয়েরা অবন্তিকা আর মিশালের কাছে আরহাম আর আরিয়ানের নাম্বার চেয়েছিল, যদিও একই কারণে মিশালও চিল্লাচ্ছিল। তখন ভাবতে ভাবতে ও সামনে খেয়াল করলো কিছুটা দূর থেকেই তুবা আর ওহি ওদের নাম ধরে ডাকতে ডাকতে ওদের দিকে আসছে। তাই অবন্তিকা আর মিশালকে কারণটা জানাতে পারল না। ততক্ষণে তুবা আর ওহি এসে দাঁড়িয়েছে ওদের কাছে। তুবা বলল, কিরে অবু আর মিশু, এত আস্তে হাঁটছিস কেন? তোদের পায়ে কি সমস্যা হয়েছে? কতক্ষণ ধরে তোদের জন্য বসেছিলাম। মিশাল বলল, তাহলে কি পায়ের নিচে গ্রামীণ সিম লাগিয়ে চলবো নাকি? মিশালের কথা শুনে অবু আর ওহি হেসে দিল, আর তুবা চসূচক বুলি আওড়ালো। আসলে অবন্তিকা, তুবা, ওহি, মিশাল ছোটবেলা থেকে একত্রে পড়াশোনা করছে। ওরা একে অপরের বেস্ট ফ্রেন্ড। কিছুক্ষণ পর ক্লাসের বেল বাজলো। ওরা ক্লাসে গেল। ওরা চারজনে পড়াশোনায় যথেষ্ট ভালো, তাই ক্লাসের সময় কেউ কথা বলে না, মনোযোগ দিয়ে ক্লাস করে। ক্লাসের মাঝখানে অবন্তিকা লক্ষ্যই করল না কেউ ওর দিকে গভীর দৃষ্টিতে তাকিয়ে আছে। ক্লাস শেষ করে বের হওয়ার পর তুবা আর ওহি বলল, চল আজকে সবাই মিলে ফুচকা খাই। কতদিন ধরে মন্টু মিয়ার দোকানের ফুচকা খাই না। যদিও সকলেরই ফুচকা খাওয়ার ইচ্ছা ছিল, তবুও অবন্তিকা নিজের ইচ্ছাকে দমিয়ে রেখে বলল, ফুচকা কি করে খাবো? ওই রাগী আরহাম বেটা জানলে আমাকে আর মিশুকে আস্ত রাখবে না। বলে দিয়েছে কলেজ শেষে সোজা বাড়ি যেতে। মিশালও ওদের সাথে তাল মিলালো। অগত্যা তুবা আর ওহি কিছু বলল না, কেননা ওরা আরহাম আর আরিয়ানের ব্যাপারে অবগত। তাই যে যার বাসায় চলে আসলো। এদিকে অবন্তিকা আর মিশালকে কলেজে নামিয়ে দিয়ে আরহাম আর আরিয়ান এলো আরহামের নিজস্ব কোম্পানি এজে গ্রুপ অফ ইন্ডাস্ট্রিতে। গত 3 বছর ধরে তিলে তিলে বানানো তার এই কোম্পানি, যার ব্যাপারে শুধু আরিয়ানই অবগত। বাড়ির আর কেউ এ ব্যাপারে জানে না। আরহামের কোম্পানি এখন দেশের অন্যতম বড় কোম্পানি, তবে এখন পর্যন্ত কেউ আরহামের চেহারা দেখেনি। সে সবসময় মুখ ঢেকেই মিটিং করে, তবে তাকে দেখার আগ্রহ সকলেরই। আরহাম নিজ কেবিনে বসে ভাবতে লাগলো গত 7 বছর আগের কথা, যেদিন প্রথমবারের মতো সে বুঝতে পারে সে অবন্তিকাকে ভালোবাসে। তার অনুভূতি সম্পর্কে শুধু আরিয়ান অবগত, তাই তখন থেকে আরহাম একটু একটু করে গম্ভীর হয়ে ওঠে। সকলের সাথে কথাও কম বলে, দূর থেকে অবন্তিকার খেয়াল রাখে, আর সকলের অজান্তেই নিজের ব্যবসা শুরু করে, যাতে কেউ তাকে অবন্তিকার অযোগ্য না ভাবে। সঠিক সময় এলে সে নিশ্চিত অবন্তিকাকে নিজের করে নেবে। এসব ভাবতে ভাবতেই নিজ অফিসের কাজ শেষ করে আরহাম ও আরিয়ান বাবাদের অফিসে চলে আসে আর সুন্দর মতো মিটিং শেষ করে। ধরণীতে রাত নেমেছে কিছুক্ষণ আগে। চারপাশে পরিবেশটা একটু নিস্তব্ধ। অবন্তিকা আর মিশাল নিজেদের ঘরে পড়তে ব্যস্ত, কেননা আর 1.5 মাস পরই জীবনের অন্যতম বড় পরীক্ষা। বাড়ির কর্তারা ফিরে এসেছে সন্ধ্যা 7:30টার দিকে। এখন বাজে 9টা। আরিত তার মায়ের ফোনে গেম খেলছে। ফিহা আর রিহা নিজেদের মধ্যে খেলতে ব্যস্ত। বাড়ির গিন্নিরা রাতের খাবারের ব্যবস্থা করছে, আর কর্তারা নিজেদের মধ্যে ব্যবসার কথা বলতে ব্যস্ত। এখন বাজে রাত 9:30। আরহাম আর আরিয়ান মাত্র বাড়িতে ফিরল। ওরা সকলের উদ্দেশ্যে সালাম দিল। ওদের দেখে ফিহা আর রিহা দৌড়ে এসে ওদের কোলে উঠল ও বলল, ফিহা বলল, দাদা ভাই চকলেট এনেছো? আরিয়ান বলল, এত চকলেট খেলে তোদের দাঁতে পোকায় ধরবে। না, কিচ্ছু হবে না, আমাদের চকলেট দাও, রিহা বলল। ওদের কথা শুনে সকলে হেসে দিল। আরহাম বলল, এই তো আমার বোনদের জন্য চকলেট, বলে ওদের দুইজনের হাতে চকলেট দিল। আর রিদকে বলল, তোরও কি লাগবে? রিদ বলল, হ্যাঁ ভাইয়া। আরহাম রিদকেও চকলেট দিল। রুমাইসা মৃধা রান্নাঘর থেকে বের হয়ে আরহাম ও আরিয়ানকে বলল, তোরা তাড়াতাড়ি ফ্রেশ হয়ে খেতে আয়, আর আসার সময় অবন্তিকা আর মিশালকে ডেকে নিয়ে আয়। ওরা নিজ নিজ রুমে চলে গেল।
এদিকে আরিয়ান রুম থেকে বের হয়ে অবন্তিকা আর মিশালকে ডেকে বলল নিচে খেতে আসতে। মিশাল তো আরিয়ানের ফেরার অপেক্ষাতেই ছিল, তাই ও সঙ্গে সঙ্গে বের হলো আরিয়ানের সাথে নিচে যাওয়ার জন্য। তবে অবন্তিকা একটু পর বের হলো। ও বের হয়ে দেখলো আরহামও বিপরীত দিক থেকে আসছে। আরহামকে দেখে ওর হার্টবিট আরও বেড়ে গেল, সারা শরীর কাঁপতে শুরু করলো। আরহাম ওকে দেখে একটু থামলো, তবে নিজেকে সামলিয়ে হাঁটা শুরু করলো। অবন্তিকাও হাঁটতে শুরু করলো, তবে সিঁড়ি দিয়ে নামার সময় পা পিছলে পড়ে যেতে নিলে আরহাম ওকে ধরে ফেলল। অবন্তিকা অপলক দৃষ্টিতে আরহামের দিকে তাকিয়ে আকাশ পাতাল ভাবা শুরু করেছে। তবে ওর সব ভাবনায় পানি ঢেলে আরহাম বলল তুই কি ঠিকমতো খাওয়া দাওয়া করিস না? অবন্তিকা বলল কি? আর নয়তো কি, যেভাবে পড়ে যাচ্ছিলি দেখলে তো মনে হয় শরীরে একটুও শক্তি নেই। অবন্তিকা কি বলবে বুঝতে পারছে না, তাই ও ফ্যালফ্যাল করে তাকিয়ে রইল। আরহাম ওকে সোজা দাঁড় করিয়ে একটু ধমকে সুরে বলল সারাদিন এখানে দাঁড়িয়ে থাকার ইচ্ছা করছে নাকি? তাড়াতাড়ি খেতে আয়, বলে ও চলে গেল। অবন্তিকা নামতে নামতে ভাবল কি সুন্দর মতো ও ভাবছিল সিনেমার নায়কদের মতো আরহামও ওর দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকবে, কিন্তু এই ব্যাটা তো একটা আনরোম্যান্টিক খারুস। ওর সকল অনুভূতিতে জল ঢেলে দিল। আর ওই ব্যাটা কি বলল? ও নাকি দুর্বল। দাঁড়া বেটা, একবার এইচএসসি শেষ হতে দে, পরে সবাইকে দেখাবো আমিও কি কি করতে পারি। এরপর খাওয়া দাওয়া শেষে সবাই নিজ নিজ রুমে ফিরে গেল। রাত প্রায় 12টা। বাড়ির বড়রা সবাই নিচে থাকে, আর দোতলায় আরহাম, আরিয়ান, অবন্তিকা আর মিশাল থাকে। দোতলায় ওদের রুম বাদে আরও 2টি রুম আর একটা কিচেন রয়েছে, যেটা শুধু ওরা চা কফি খাওয়ার জন্য ব্যবহার করে। পড়তে পড়তে অবন্তিকার মাথা ব্যথা শুরু হলো, তাই ও কিচেনে গেল কফির জন্য। বাড়ির সকলে ঘুমিয়ে পড়েছে। ও কিচেনে এসে দেখলো আরহামও কফি বানাচ্ছে। আরহাম প্রায় সময় নিজ অফিসের কাজ করে রাত জেগে, তাই ও কফির জন্য এসেছে। হঠাৎ অবন্তিকাকে দেখে বলল তুই এত রাতে এখানে কি করিস? পড়তে পড়তে মাথা ব্যথা করছিল, তাই কফি বানাতে আসলাম। এত রাত করে পড়িস কেন? কাল থেকে ভোরে উঠে পড়বি আর তাড়াতাড়ি ঘুমিয়ে যাবি। অবন্তিকা বলল আচ্ছা। আরহাম নিজের সাথে অবন্তিকার জন্য কফি বানালো। এরপর অবন্তিকাকে নিজের পাশে বসে যাওয়ার জন্য বলল। খাওয়া শেষে ওরা নিজেদের রুমে ফিরে গেল। আরহাম নিজের রুমে ভাবতে লাগলো আর কিছুদিন অবু, তারপর তোকে নিজের করে নেব। অবন্তিকাও শুয়ে শুয়ে ভাবতে লাগলো আরহাম ভাই, আপনি আমার অনুভূতি সম্পর্কে বুঝতে পারেন না কেন বলুন তো? কবে যে আপনাকে নিজের করে পাবো কে জানে। তবে আপনাকে পাওয়ার জন্য আমি সর্বোচ্চ চেষ্টা করব। নিজেকে আপনার যোগ্য করে তৈরি করব, কথা দিলাম। আমি দুর্বল হব না। অবন্তিকা তো আর জানে না সামনে ওদের জন্য কি ঝড় অপেক্ষা করছে। পূর্ব দিগন্তে সূর্য উদিত হচ্ছে। নব্য দিনের সূচনা হলো এরই মাধ্যমে। শহরের কোলাহল এখনো কর্ণগোচর হচ্ছে না। দূর থেকে ভেসে আসছে মুয়াজ্জিনের মধুর সুর। কারো দিনের শুরু হয় খোদার নামে, তো কারো পেটের দায়ে কর্মক্ষেত্রে অগ্রসর হওয়ার মাধ্যমে। সকলেরই জীবনে কিছু না কিছুর জন্য ছুটতে হয়। এর মধ্যে রয়ে যায় কারো কিছু পাওয়ার সুখ বা না পাওয়ার আক্ষেপ, কারো না বলা কথা, কিছু অনাকাঙ্ক্ষিত মুহূর্ত, আর কিছু মানুষের সঠিক সময়ের জন্য অপেক্ষা। সঠিক সময়ে নিজের জিনিস নিজের করে পাওয়ার অধীর আগ্রহ। অবন্তিকার ঘুম ভাঙল মসজিদ থেকে ভেসে আসা আজানের শব্দের মাধ্যমে। বিছানার অলসতামি ছেড়ে ও গেল ফ্রেশ হতে। একেবারে উজু করে বের হলো। ফজরের নামাজ পড়ে ও কতক্ষণ কোরআন শরীফ পড়ল। এরপর ও ভাবল মুডটাকে ভালো করার জন্য সকালের নরম বাতাস ও 1 কাপ ধোঁয়া ওঠা কফি প্রয়োজন। যেমন ভাবা তেমন কাজ। ও কফি বানিয়ে সোজা ছাদে চলে গেল। কফি খাওয়া শেষ হলেই ও পড়তে বসবে, কেননা ও চায় এইচএসসিতে সর্বোচ্চ ভালো রেজাল্ট করতে। ও ভাবতে থাকে আরহাম ভাইয়ের রেজাল্ট এ বাড়িতে সবচেয়ে ভালো, আর আরহামের সহধর্মিণী হতে হলে ওকেও আরহামের যোগ্য হতে হবে। আরহামের মতোই সবকিছুতে বিজয়ী হতে হবে। আরহাম ঘুম থেকে উঠে নামাজ পড়ল। সচরাচর ও সকালে ছাদে গিয়ে ব্যায়াম করে। কাজের পাশাপাশি শরীরেরও যত্ন নেওয়া প্রয়োজন, না হলে ওরও যদি ভুঁড়ি বেড়ে যায় তাহলে তো ওর বাচ্চা কাচ্চারাও ওকে বাবা ডাকার পরিবর্তে দাদা ডাকবে। দেখ কাণ্ড, শালার এখনো বিয়েই হলো না, বাচ্চা কাচ্চা কি ডাকবে তা নিয়ে ভাবতে ব্যস্ত। এসব ভাবতে ভাবতেই ও ছাদের দরজায় পৌঁছালো। দরজায় দাঁড়িয়ে দেখলো অবন্তিকা কফি হাতে আকাশের দিকে তাকিয়ে আছে। অবন্তিকা নিজের পেছনে কারো অস্তিত্ব অনুভব করে পেছনে ফিরল। দেখলো আরহাম ঠিক ওর পেছনে দাঁড়িয়ে আছে। হঠাৎ ওদের চোখাচোখি হতেই মুহূর্তটা যেন থমকে গেল। আরহাম অবন্তিকার দিকে তাকালো। সকালের স্নিগ্ধ বাতাসে অবন্তিকার মাথার ছোট ছোট চুলগুলো বারবার ওর মুখে এসে বাড়ি খাচ্ছে। আরহাম মুগ্ধ দৃষ্টিতে ওর দিকে তাকিয়েছিল। ওর ফোলা ফোলা মুখ, লাল কপল যে কতটা আবেদনময়ী লাগছে এবং তা উপেক্ষা করা যে কতটা কষ্টকর তা কেবল আরহামই জানে। তবুও সকল জল্পনা কল্পনাকে মন থেকে ঝেড়ে ফেলে ও নিজেকে স্বাভাবিক করে অবন্তিকার দিকে তাকিয়ে দেখল অবন্তিকা ওর দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। আরহাম কখনো ঢোক গিলে পরিস্থিতি স্বাভাবিক করার জন্য কাশি দিল। কাশির শব্দ পেয়ে অবন্তিকা তড়িঘড়ি করে ওর দৃষ্টি সরালো আরহামের থেকে।
অবন্তিকা ভাবতে লাগলো কেন যে সব সময় এই লোকের সামনে আসলে ও নিজেকে ঠিক রাখতে পারে না কে জানে। তখনই আব্রাহাম ওকে জিজ্ঞেস করলো, নামাজ পড়েছিস? জি। নিচে গিয়ে পড়তে বস। জি আচ্ছা। অবন্তিকা নিজের রুমে চলে গেল। সকালে নাস্তা খাওয়ার জন্য সকলে টেবিলে আসলো, তবে মিশাল বাদে, কেননা রাতেই ওর জ্বর এসেছিল। আরহাম ওর আদরের বোনকে দেখতে গেল, জিজ্ঞেস করলো কিছু খাবে কিনা। বাহির থেকে ও জানালো। আরহাম ও নিচে চলে আসলো। খাওয়ার টেবিলে হঠাৎ আদনান মৃধা জানালেন আরহাম ও আরিয়ানকে লন্ডনে যেতে হবে কিছুদিনের জন্য একটা ডিল ফাইনাল করতে। এ কথা শুনে অবন্তিকার খাওয়া বন্ধ হয়ে গেল। আরহাম একবার ওর দিকে তাকিয়ে আবার নিজের খাওয়ায় মনোযোগ দিল। আরহাম ও আরিয়ান একটু বিচলিত হলো না, কেননা তারা এ ব্যাপারে আগের থেকে অবগত। যদিও বাড়ির গিন্নিদের মন একটু খারাপ হলো, কতদিন ছেলেদের দেখতে পাবে না এই ভেবে। তবে যেহেতু কাজের জন্য যাচ্ছে তাই তারাও কিছুই বলল না। এদিকে আরহামেরও সুবিধাই হয়েছে যাওয়ার জন্য, কারণ ওর নিজের কোম্পানি এই যে গ্রুপ অফ ইন্ডাস্ট্রির কিছু কাজ ছিল। মিশালের শরীর খারাপ, তাই ও আজ কলেজে যাবে না। অগত্যা অবন্তিকাকে আজ একলাই কলেজে যেতে হবে। কিছুদিন পর থেকে যেহেতু পরীক্ষা শুরু, তাই এখন কোনো ক্লাসই মিস দেওয়া যাবে না। আরিয়ান আজ বাবা চাচাদের সাথে আগেই বের হয়ে গেছে, তাই অবন্তিকাকে আরহাম কলেজে দিতে গেল। গাড়িতে আজ অন্যরকম নীরবতা বিরাজ করছে। হঠাৎ অবন্তিকা আরহামকে জিজ্ঞেস করলো, আরহাম ভাই, আপনি আগে থেকে জানতেন যাওয়ার কথা? আরহামের ছোট্ট উত্তর, তাহলে আমাদের আগে জানালেন না কেন? প্রয়োজন মনে করিনি। আরহামের জবাব শুনে অবন্তিকার একটু খারাপই লাগলো। তবুও ও আরহামকে জিজ্ঞেস করলো, আরহাম ভাই, আপনারা কতদিন থাকবেন? 10-15 দিন তো লাগবেই। 15 দিনের আগে আসা যায় না, আরও বেশি সময় লাগতে পারে। অবন্তিকার মনটা নিমেষেই খারাপ হয়ে গেল, কেননা আর 15 দিন পরেই ওর জন্মদিন। ওর এবার 18 বছর হবে, আর ওর জন্মদিনে ওর ভাই আর আরহাম থাকবে না জেনে ও একটু কষ্টই পেল। যদিও জন্মদিন বড় করে পালন করবে না ও, তবুও ভেবেছিল আরহামকে রাজি করিয়ে সারাদিন ওর সাথে ঘুরবে, কিন্তু তা আর হলো কোথায়? আরহামই তো আর থাকবে না। ততক্ষণে ওরা কলেজে এসে পড়ল। অবন্তিকাকে কলেজে নামিয়ে দিয়ে আরহাম অফিসে চলে গেল। বাসায় ফিরে অবন্তিকা তাড়াতাড়ি নিজের রুম থেকে ফ্রেশ হয়ে মিশালকে দেখতে গেল। তবে গিয়েও তো ও পুরোই অবাক, কেননা মিশালের চেহারা কান্নার কারণে টকটকে লাল হয়ে আছে। অবন্তিকা তড়িঘড়ি করে ওর কাছে এসে জিজ্ঞেস করলো, বেবি, কি হয়েছে তোর? এভাবে কেঁদেছিস কেন? শরীর কি বেশি খারাপ লাগছে? মিশাল অবন্তিকাকে দেখে আরো জোরে জোরে কেঁদে বলল, আমার শরীর খারাপ। বাড়ির সবাই দেখতে আসলো, কত শত কথা বললো, এটা ওটা জিজ্ঞেস করলো, কি খাবো না খাবো তাও জিজ্ঞেস করলো। ভাইয়াও এসেছিল, কিন্তু তোর খারাপ ভাইটা একবারও আসলো না। ওনার কি একটু মনে পড়লো না আমার কথা? অবন্তিকা মিশালকে কি বলে সান্ত্বনা দেবে ভেবে পেল না, কারণ তার নিজেরই তো মন খারাপ। তবুও মিশালকে জড়িয়ে ধরে বলল, একদিন ভাইয়া ঠিকই বুঝতে পারবে, ততদিন ধৈর্য রাখ বেবি, সব ঠিকঠাক হবে ইনশাল্লাহ। আরহাম অফিসে পৌঁছেই যাবতীয় কাগজপত্র ও ফাইল যেগুলো ওর দরকার হবে সব গুছালো। আরিয়ানের সাথেও কিছুক্ষণ কথা বলল। এরপর ও বাড়িতে কিছু লোক পাঠালো নিজের রুমে কাজ করাবে বলে। তবে কারণটা ছিল ভিন্ন। অবন্তিকার কলেজ থেকে আসার আগেই ও নিজের আর অবন্তিকার রুমে সিসিটিভি ক্যামেরা সেট আপ করলো, কেননা এতদিনের জন্য ও নিজের কলিজাকে ছেড়ে যাবে, তাই চোখের তৃষ্ণা মেটানোর জন্যই এই কাজ। যেহেতু রাতেই ওদের ফ্লাইট, তাই দুপুরের দিকে ওরা দুই ভাই বাসায় এসে পড়ল নিজেদের কাপড় গোছাতে। আরিয়ান ফ্রেশ হয়ে মিশালের রুমে গেল ওকে দেখতে। মিশালের মাত্রই ঘুম ভেঙেছে। আরিয়ানকে দেখে ও শোয়া থেকে উঠে বসলো। আরিয়ান ওর বরাবর সামনে বসলো। ওর চেহারা দেখে বুঝতে পারলো মিশাল অনেক কেঁদেছে, কিন্তু আরিয়ান এ ব্যাপারে কিছু জিজ্ঞেস করলো না। ও মিশালের দিকে তাকিয়ে জিজ্ঞেস করলো, শরীর এখন কেমন? মিশাল এতক্ষণ ওর দিকে তাকিয়েছিল। ওর একটু অভিমান হয়েছে, তবুও ও বলল, আগের থেকে ভালো। আরিয়ান ওর কপালে হাত দিয়ে বলল, জ্বর তো এখনো আছে, ঠিকমতো ওষুধ খাবি, তাড়াতাড়ি সুস্থ হয়ে যা, কিছুদিন পরেই তো পরীক্ষা শুরু, পড়াশোনা তো করতে হবে। মিশাল শুধু মাথা নাড়ল। আরিয়ান বলল, আমি আর ভাইয়া আসার আগে যেন সুস্থ হয়ে যাস। মিশাল বলল, আপনারা কোথায় যাবেন? লন্ডন, কোম্পানির কাছে। কবে যাবেন? আজকে রাতে ফ্লাইট। ওর কথা শুনে মিশালের মন আরো খারাপ হয়ে গেল। মিশাল আবার জিজ্ঞেস করলো, কবে আসবেন? 15-20 দিন তো লাগবে। কি এতদিন? আমাকে কেউ জানালো না কেন? তুই জেনে কি করবি? আচ্ছা বল, তোর কিছু লাগবে কিনা ওইখান থেকে? চকলেট নিয়ে আসেন। আচ্ছা, আর কিছু? তাড়াতাড়ি আসার চেষ্টা করিয়েন। ওকে, সাবধানে থাকিস, বোনকে দেখে রাখিস, আর নিজের খেয়াল রাখিস। আচ্ছা। এ বলে আরিয়ান চলে গেল। যাওয়ার আগে ও মিশালের মাথায় হাত বুলিয়ে গেল। এখন সন্ধ্যা 6টা বাজে। আরিয়ান আর আরহামের ফ্লাইট রাত 12টায়। ওরা 9টার দিকে এয়ারপোর্টের জন্য রওনা হবে। তাই এই 3 ঘন্টা আরহাম অবন্তিকার সাথে কাটাতে চাইছে। অবন্তিকারও একই অবস্থা।
ও চাইছে আরহামের কাছে যেতে, কিন্তু কিভাবে যাবে আর আরহাম কি ভাববে এসব নিয়ে একটু চিন্তা করছিল। পরে নিজেকে ও বুঝালো ভালোবাসার মানুষকে দেখতে হলে, তার সাথে থাকতে হলে একটু তো বেহায়া হতেই হয়। আর আরহাম তো ভবিষ্যতে ওর স্বামী হবে, তাই এখন একটু বেহায়া হলে সমস্যা কি? এসব ভেবে ও আরহামের রুমের দিকে গেল। আরহামের রুমের বাইরে দাঁড়িয়ে অবন্তিকা আবার ভাবতে লাগলো যাব কি যাব না। তখনই আরহামের গলা শোনা গেল, ও বলল, ভেতরে আয়। অবন্তিকা ভাবতে লাগলো এই ব্যাটা কিভাবে জানলো ও রুমের বাইরে দাঁড়িয়ে। এসব ভেবে অবন্তিকা ভেতরে ঢুকলো। আরহাম কোলের ওপর ল্যাপটপ নিয়ে কাজ করছিল। অবন্তিকাকে রুমে ঢুকতে দেখে ও ল্যাপটপ বন্ধ করে সাইডে রাখলো। অবন্তিকাকে সোফায় বসতে বলল। ও গিয়ে অবন্তিকার পাশে বসলো। জিজ্ঞেস করলো, কি হয়েছে তোর? কই কিছু না তো। তাহলে মন খারাপ কেন? অবন্তিকা ভাবছে আজকে এই ব্যাটার কি হলো, এত ভালো করে কথা বলছেন কেন? তখনই আরহাম ধমক দিয়ে বলল, কি হলো, কথা কানে যায় না? উত্তর দিচ্ছিস না কেন? অবন্তিকা বলল, কিছু না। মনে মনে বলল, ফিরে এসেছে নিজের আসল ফর্মে। লোকে ঠিকই বলে কুকুরের লেজ কখনো সোজা হয় না। অবন্তিকাকে চুপ থাকতে দেখে আরহাম আবার জিজ্ঞেস করলো, তোর কি মনের রোগ হয়েছে? মানে এই যে বারবার কোনো ভাবনায় হারিয়ে যাস? অবন্তিকা আবার ভাবতে লাগলো, আপনি সামনে থাকলে তো আমি নিজের মধ্যে থাকি না আরহাম ভাই। যা তুই নিজের রুমে যা, তোর এখানে থাকার দরকার নেই। এমন করছেন কেন? আমি কি করেছি? কিছুই করছিস না। বলছিস না এটাই সমস্যা। কিছু না বললে এখানে এসেছিস কেন? বলছিলাম যে আপনাদের কাজকে একটু তাড়াতাড়ি শেষ করা যায় না? চেষ্টা করব, কিন্তু বারবার তুই এক কথা বলছিস কেন? কখনো তো এবারের কোনো সদস্য এতদিন বাইরে কোথাও থাকেনি, তাই থাকেনি, কিন্তু এবার থাকবে। আর আমি ও আরিয়ান তো ভাবছিলাম কাজ শেষ হওয়ার পরও কিছুদিন ওইখানে ঘুরবো। কি আমাদের সবাইকে ছেড়ে আপনারা ঘুরতে পারবেন? না পারার কি আছে? আর সারা জীবন কি সবার সাথে ঘুরবো নাকি? তুইও তো বড় হলে নিজের মতো চলবি, তখন আমাদের কথা মনেই থাকবে না? অবন্তিকার এবার রাগ উঠে গেল। বাজে লোক কথাকার, আমি ওনার বিরহে ঘুমাতে পারবো না? এখন থেকে কিভাবে মনটা পুড়ছে। আর এই বেটা নাকি মনের সুখে ঘুরবে, আর কথাই বলবো না এর সাথে। ও রেগে চলে যেতে নিল আর জোরে বলল, যত ইচ্ছা ঘুরুন, আর কখন আসার দরকার নেই, সারা জীবন ওখানেই ঘুরুন। আরহাম ওর হাত টেনে ধরল। এতে করে অবন্তিকার মাথা ঠেকল আরহামের বুকের সাথে। আরহাম ওর মুখ অবন্তিকার মুখের বরাবর নিয়ে হিসিয়ে বলল, আমার সাথে জোরে কথা বলছিস? তোর তো অনেক সাহস বেড়েছে। অবন্তিকা একটু ভয় পেল, তাই ও বলল, সরি, আর কখনো হবে না। আরহাম একটু নরম হয়ে বলল, ওখান থেকে কিছু চাই তোর? না, আমার কিছু চাই না, শুধু আপনারা তাড়াতাড়ি ফিরে আসলেই হবে। আচ্ছা, চেষ্টা করব। আর কিছু না। অবন্তিকা রুমে চলে গেল। আরহাম ভাবতে লাগলো, রাগলে তোকে অনেক সুন্দর লাগে অবু, একদিন রাগ দেখানোর সব অধিকার দিয়ে দেব, চিন্তা করিস না। আরহাম ও আরিয়ান এর যাওয়ার সময় হয়ে গেছে। সকলে এখন হলরুমে অবস্থান করছে। বাড়ির ছোট থেকে বড় সবাই ওদের বিদায় দিচ্ছে। মিশালও নিচে এসেছে। বাড়ির কর্তারা আরহাম ও আরিয়ানকে নিয়ে এয়ারপোর্টের জন্য রওনা হলো। শেষ বিদায়ের সময় দরজায় দাঁড়িয়ে অবন্তিকা ও মিশাল ওদের দিকে শূন্য দৃষ্টিতে তাকিয়ে রইল। শুরু হলো ওদের অপেক্ষার নতুন প্রহর। কিছু বিদায় শুধু দূরত্ব বাড়ায়, কিছু অপেক্ষা শুধু ভালোবাসা শেখায়। সময় বহমান, কিভাবে কেটে যায় তা কেউই টের পায় না। সকলে নিজ নিজ কাজে ব্যস্ত। কেউ পড়াশোনা নিয়ে, কেউ চাকরি নিয়ে, কেউ ব্যবসা নিয়ে, কেউ নিজের হৃদ কোঠরে বিচরণ করা মানুষকে নিয়ে ভাবতে ব্যস্ত, কেউ বা নিজের সংসার নিয়ে ব্যস্ত। এইভাবে কেটে যায় প্রতিটা মানুষের জীবন থেকে কিছু সময়। কথায় আছে না, সময় ও নদীর স্রোত কারোর জন্য অপেক্ষা করে না। কেটে গেল 5 দিন। লন্ডন পৌঁছানোর পর আরহাম আর আরিয়ানের বাড়ির সকলের সাথে কথা হয়েছিল। এরপর ওদের সাথে বাড়ির বড়দের কথা হলেও অবন্তিকা আর মিশালের সাথে কোনো কথা হয়নি। অবন্তিকার একটুও মন খারাপ ছিল। ও তো চাইলেই আর আরহামকে কল করতে পারবে না। কল করলেই বা কি বলবে? ও তো আর বলতে পারবে না আরহামের কণ্ঠ শোনার জন্য কল করেছে। আরহামকে কতটা মনে পড়ছে। মিশালেরও একই অবস্থা। আরিয়ানের কথা ভাবতে ভাবতে ওর দিন যাচ্ছে। ওদিকে লন্ডনে আরহাম আর আরিয়ান সারাক্ষণ কাজের মধ্যেই আছে। বাবা চাচাদের কোম্পানির কাজ শেষ করে ওদের আবার নিজের কোম্পানির কাজও করতে হচ্ছে। যদিও কোম্পানিটা আরহামের নিজের, কিন্তু আরিয়ানও ওকে যথেষ্ট সাহায্য করে। এজন্য আরহামের অনেক উপকার হয়। আরহামও ভাইকে অনেক ভালোবাসে। ও ভেবে রেখেছে ভাইয়ের বিয়ে হলে আরিয়ানকে ওর কোম্পানির কিছু শেয়ার দিয়ে দেবে। এছাড়া বাড়ির বাকি ছেলে মেয়েদেরও ওর কোম্পানির কিছু শেয়ার ভাগ করে দিবে। ও চায় না ওর বাকি ভাই বোন বেশি কষ্ট করুক, তবে ও চায় সকলে যাতে পড়াশোনা করে নিজের পায়ে দাঁড়াতে পারে, নিজ নিজ জীবনে সফল হতে পারে। এতে ও সকলের আড়ালেই সবাইকে সাহায্য করবে। লন্ডনে আরহামের কিছু ফ্রেন্ড আছে। কলেজে ওরা সবসময় একসাথে চলাফেরা করত। এরপর এক একজন এক এক জায়গায় চলে গেছে, তবে সবসময় যোগাযোগ রেখেছে। ওদের হোয়াটসঅ্যাপ গ্রুপে প্রায় প্রতিদিনই সবার কথা হয়, তাই বন্ধুত্বটাও গভীর।
ওর ফ্রেন্ডদের মধ্যে তোষা একমাত্র মেয়ে। তোষা মেয়েটা দেখতে অপূর্ব সুন্দরী, কলেজ লাইফ থেকে আরহামকে অনেক পছন্দ করে, তবে কখনো বলতে পারেনি। আরহামের সব বন্ধুরা জানে ওর মনের মানুষ আছে, কিন্তু মেয়েটা যে ওর চাচাতো বোন সেটা কেউই জানে না। যদিও তোষা ওর মনের কথা আরহামকে জানাতে চেয়েছিল, তবে বন্ধুত্ব নষ্ট হওয়ার ভয়ে কিছু বলেনি। তোষা আপাতত লন্ডনে আছে। আরহাম ভাবলো আজকে ওর সব ফ্রেন্ডদের সাথে দেখা করবে। অবন্তিকা আর মিশালেরও দিন কাটছে অনেক ব্যস্ততায়, তা অবশ্যই লেখাপড়া নিয়ে, কেননা ওদের এইচএসসি পরীক্ষার আর 2 মাসও বাকি নেই। আর 10 দিন পরে অবন্তিকার জন্মদিন। ও খুব করে চাইছিল আরহাম যাতে ওর 18তম জন্মদিনে থাকে, কিন্তু চাওয়াটা শুধুই মনে মনে, কেননা ও মিশালকে ছাড়া কাউকেই নিজের মনের কথা বলতে পারেনি, আর কখনো পারবে কিনা তাও জানা নেই। বিকেলের দিকে অবন্তিকা হঠাৎ ফোনে তুবার মেসেজের নোটিফিকেশন দেখে হোয়াটসঅ্যাপে ঢুকলো। সাথে সাথে ওর সারা শরীর জমে গেল। তুবা ওকে কিছু ছবি পাঠিয়েছে, যেখানে আরহাম আর তোষার কিছু ছবি, সাথে আরও কিছু ছেলে আছে, তবে তোষা একেবারে আরহামের ওপর ঢলে পড়ে যাবে এমন অবস্থা। ছবিগুলো দেখার পর অবন্তিকার সাথে সাথে ফেসবুকে ঢুকে তোষার আইডি সার্চ করলো। আইডি পাবলিক ছিল বলে দেখতে প্রবলেম হলো না। তোষার ফ্রেন্ড লিস্টে আরহাম ছিল। একটু নিচে নামার পর দেখলো আরহাম আর তোষার অনেক ছবি রয়েছে। আরহাম নিতান্তই তোষাকে বোন ভেবে ওর জোড়াজুড়িতে ছবিগুলো তুলেছিল। ও যদি জানতো ওর হৃদকোঠরে সর্বক্ষণ বিচরণ করা রমণী এসব দেখে কষ্টে দুঃখে শেষ হয়ে যাবে, তাহলে সে কখনোই এই ছবিগুলো তুলত না। যদিও ছবি তোলার সময় আরহাম যথেষ্ট দূরত্ব রাখার চেষ্টা করেছে, তবে তোষার ভাবছিল পুরাই গায়ে পড়া টাইপ। অবন্তিকার চোখ দিয়ে পানি বের হলো, তবে ও শব্দ করে কাঁদল না। মেয়েটা একটু এরকমই, নিজেকে শক্ত রাখতে জানে। অবন্তিকা ফোন হাতে মিশালের রুমে গেল, দেখলো মিশাল নিজের পড়ার টেবিল গুছাচ্ছে। মিশাল ওর দিকে তাকিয়ে ওকে কাঁদতে দেখে আটকে উঠল। তড়িঘড়ি করে ওর কাছে এসে বলল, বেবি তোর কি হয়েছে? কেঁদে মুখটার এমন হাল করেছিস কেন? অবন্তিকা মিশালকে ছবিগুলো দেখিয়ে বলল, দেখ না বেবি, তোর ডেভিল ভাই বিদেশে গিয়ে কি সব করে বেড়াচ্ছে, আর আমি এখানে একলা থেকে পড়ছি। মিশালও ছবিগুলো দেখে অবাক হলো, তবে অবন্তিকাকে শান্ত করতে বলল, চিন্তা করিস না বেবি, এটা হয়তো ভাইয়ার কোনো বান্ধবী হবে। শুনেছিলাম ভাইয়ার অনেক ফ্রেন্ডই নাকি লন্ডনে থাকে। অবন্তিকা ওর কথায় বলল, তাই যেন হয়। এরপর মিশাল ওর মন ঠিক করতে অনেক কথা বলল, তবে মন কি আদৌ শান্ত হয়েছে? কেটে গেল আরও 4 দিন। এই 4 দিনে অবন্তিকার পরিবর্তন সকলেই লক্ষ্য করেছে। হাসি খুশি প্রাণবন্ত মেয়েটা হঠাৎ কেমন চুপচাপ হয়ে গেছে, খাওয়া দাওয়া ঠিকমতো করে না, আবার কেউ জিজ্ঞেস করলে কম শব্দে উত্তর দেয় শুধু। সকলে ওর জন্য চিন্তিত হয়ে গেছে। সবাই ভাবছে হয়তো পরীক্ষার টেনশনে এরকম হচ্ছে, কিন্তু আসল কাহিনী তো শুধু মিশালই জানে। আরহাম বাড়ির সকলের সাথে কথা বলে অবন্তিকা আর মিশালের খোঁজ নিল। অবন্তিকার ব্যাপারে জানতে চেয়ে ও চিন্তায় পড়ে গেল। ভাবতে লাগলো হঠাৎ করে মেয়েটার কি হলো। তাই ও অবন্তিকাকে ফোন করলো। অবন্তিকা নিজের ফোন বেজে ওঠার শব্দে ভাবনা থেকে বের হলো। ফোনের ভেতর ডেভিল নামে সেভ করা নাম্বার থেকে কল পেয়ে অবাক হলো। নিজেকে স্বাভাবিক করে কল ধরল। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছিস? আলহামদুলিল্লাহ ভালো, আপনি কেমন আছেন? ভালো। শুনলাম তুই নাকি কিছুদিন ধরে খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছিস, ব্যাপার কি? কই কিছু না। আমি কেন খাওয়া দাওয়া বন্ধ করব? হ্যাঁ তাই তো, তোর তো আর জামাই মরে যায়নি। আপনি কি আমার সাথে মজা করছেন? আমার জামাই মরতে যাবে কেন? আর আমি তো বিয়েই করিনি, তাহলে জামাই আসবে কোত্থেকে? আমার কি তোর সাথে মজা করার সম্পর্ক নাকি? যাই হোক, আজকে থেকে টাইম মতো খাওয়া দাওয়া করবি, মনোযোগ দিয়ে পড়বি, উল্টাপাল্টা জিনিস নিয়ে ভাববি না। আমরা তাড়াতাড়ি আসার চেষ্টা করব, সাবধানে থাকিস, বাই। অবন্তিকাকে আর কোনো কথা বলতে না দিয়ে আরহাম ফোন রেখে দিল। তাও অবন্তিকার মনটা একটু ভালো হলো আরহামের সাথে কথা বলতে পেরে, তাই ও নিচে গেল। ডাইনিং রুমে সবাই ছিল, বাড়ির কর্তারা বাদে। তারা এখনো অফিস থেকে ফেরেনি। গিন্নিরা সকলে মিলে চা খাচ্ছিল আর গল্প করছিল। রিদ কার্টুন দেখছিল। ফিহা ও রিহা খেলনা নিয়ে খেলছিল। মিশালও নামলো। ওদের নামতে দেখে ফিহা ও রিহা ওদের কাছে গেল। ওরা দুজন ওদের কোলে নিয়ে আদর করলো। এসব কিছুর মধ্যে অবন্তিকা আর মিশালের বারবার আরহাম আর আরিয়ানের কথা মনে পড়ছিল, কিন্তু চাইলেই তো আর দেখা করতে পারবে না। তাই দুজনেই দীর্ঘশ্বাস ফেলল। আবারও অপেক্ষা, আবারও প্রণয় বেলার প্রতীক্ষা। দেখতে দেখতে কেটে গেল আরও কিছুদিন। আরহাম আর আরিয়ান বাড়ি নেই 13 দিন ধরে। আর মাত্র 2 দিন পর অবন্তিকার জন্মদিন। তবে জন্মদিন নিয়ে ওর কোনো অভিব্যক্তি নেই। ও ধরেই নিয়েছে আরহাম আর আরিয়ান ওর জন্মদিনে উপস্থিত থাকতে পারবে না। অবন্তিকার দিন কেটেছে সারাদিন পড়া আর সময় মতো খাওয়ার এর মধ্যেই। এর বাইরে ওর কিছুতেই মন বসেনি। কলেজে যেয়ে ও অনেক উদাসীন থাকে। ওর অবস্থা দেখে মিশাল, তুবা আর ওহি ওকে নিয়ে চিন্তায় আছে। আজ অবন্তিকা সকালে ঘুম থেকে নামাজ পড়ে উঠে কিছুক্ষণ পড়ল। এরপর ওর হঠাৎ মনে পড়ল কিছুদিন হলো ওই ডাইনি তোষার আইডি চেক করা হয়নি। তাই ও ভাবলো একটু স্টপ করা যাক ডাইনিটাকে। তোষার আইডিতে গিয়ে দেখলো আরও কিছু ছবি পোস্ট করা আরহামের সাথে। অবন্তিকা মনে মনে ভাবলো
গেল রে গেল। অবু, তোর আরহাম ভাই অন্য কারো হয়ে গেল। অবন্তিকার রাগ উঠে গেল ছবিগুলো দেখে। তাই ও সিদ্ধান্ত নিল এই ডেভিল আরহামকে নিয়ে ও আর ভাববে না। শুধু শুধু আরহামের চিন্তায় অল্প বয়সে নিজের চুল পাকাবে কেন? তাই ও সব চিন্তা ফেলে নাস্তা করতে নিচে গেল। কিন্তু আদৌ কি ও নিজের ডেভিলকে না ভেবে থাকতে পারবে? কখনোই না। নাস্তা করে অবন্তিকা জানিয়ে দিয়েছিল সে আজকে কলেজে যাবে না। তাই মিশালও জানালো তারও কলেজ যেতে ভালো লাগছে না। তাই ওরা দুজন বাসায় ভালো করে পড়বে। ওরা তুবা আর ওহিকেও জানিয়ে দিল কলেজে যাবে না। ওহিও ডিসিশন নিল ওরা না গেলে সেও কলেজে যাবে না। কিন্তু তুবার কোনো উপায় নেই। ওর বাবা খুবই কঠিন মানুষ, একদিনও কলেজ মিস দেওয়া যাবে না তিনি স্পষ্ট জানিয়ে দিলেন। তাই তুবা একলাই কলেজের জন্য রওনা দিল আর বাপের 14 গোষ্ঠী উদ্ধার করতে লাগলো। তবে পরবর্তীতে মনে পড়ল বাবার 14 গোষ্ঠীর মধ্যে ও নিজেও আছে। আজ রাস্তায় একটাও রিক্সা দেখতে পেল না তুবা, তাই অগত্যা ওকে হেঁটে যেতে হচ্ছে কলেজে। যদিও ওর একটু ভয় করছে। একটু সামনে যেতেই কতগুলো ছেলেকে দেখতে পেল। দেখে বোঝা যাচ্ছে এরা বখাটে। ওরা তুবাকে দেখে বিভিন্ন খারাপ অঙ্গভঙ্গি করতে লাগলো। তাদের মধ্যে একজন শীষ বাজাচ্ছে, অন্য একজন তুবাকে শুনিয়ে গাইতে লাগলো, কে তুমি নন্দিনী? আগে তো দেখিনি। আগে দেখার কথাও না, কেননা তুবা সবসময় ওহির সাথে অন্য রাস্তা দিয়ে কলেজে যেত। তবে আজকে তাড়াতাড়ি যাওয়ার জন্য ও এই রাস্তায় এসে ভুল করেছে বুঝতে পারল। মনে মনে দোয়া করতে লাগলো, আল্লাহ আজকের মতো বাঁচিয়ে দাও, আর কখনো ওই দিক দিয়ে যাব না। আরও কিছুক্ষণ হাঁটার পর ছেলেগুলো ওর পিছু করছিল। একটা ছেলে ওর হিসাব ধরে টান দিতে যাবে, এমন সময় ঝড়ের বেগে আসা লাথি খেয়ে ছেলেটা মাটিতে লুটিয়ে পড়ল। তুবাও ভয়ে পেছনে তাকালো। তবে সামনে একজন পুলিশ অফিসারকে দেখে ভয়টা কমলো। বাকি ছেলেগুলো পুলিশকে দেখে তাড়াতাড়ি তাদের সাথীকে নিয়ে দৌড়ে পালালো। ওরা পালানোর পর অফিসার আরমান তুবাকে বলল, তামিজ, এই নির্জন রাস্তা দিয়ে কলেজে যাওয়ার মানে কি? তুবা প্রত্যুত্তরে বলল, আজ একটু দেরি হয়ে গেছে, তাই শর্টকাট নিয়েছিলাম তাড়াতাড়ি যাওয়ার জন্য। আগে জানলে কখনোই আসতাম না। আর কখনো এই দিক দিয়ে যাবেন না। চলুন আপনাকে কলেজে নামিয়ে দিই, আমিও ওই রাস্তা দিয়ে যাব। তুবার যেহেতু অনেকটা দেরি হয়ে গেল তাই ও রাজি হলো যেতে। যাওয়ার সময় ও বারবার আরমানকে দেখছিল। আরমানের ইউনিফর্মে ওর নামও দেখে নিল। মনে মনে ভাবতে লাগলো, লোকটা তো অনেক সুদর্শন। আবার ভাবলো, না না তুবা, তুই এসব কি ভাবছিস? একবার দেখায় আর তোকে সাহায্য করেছে দেখে তুই পিছলা খেতে পারিস না? তবুও সে আরমানের ওপর পিছলা খেলো। কলেজ গেটে নেমে বিদায়ের সময় ধন্যবাদ দিল, সাথে ওর নামও জানালো। নাম কেন জানালো তা ও নিজেই বুঝতে পারল না। বিকেলের দিকে অবন্তিকা ও রুমের বারান্দায় বসে আরহামকে নিয়ে ভাবছিল আর গান গাইছিল। অবন্তিকার গানের গলা ভালো, ছোট থেকে চর্চা করে, তবে কারো কাছে শেখেনি। আরহামের হঠাৎ করে অবন্তিকার কথা মনে পড়ল। ওকে দেখার তীব্র আকাঙ্ক্ষা জাগলো। তাই আরহাম ওর ল্যাপটপ বের করে বাড়ির সিসিটিভি ফুটেজ চেক করতে লাগলো। লন্ডন আসার আগে ও বাড়িতে সিসি ক্যামেরা লাগিয়েছিল। অবন্তিকা রুম ও বারান্দায় ও লাগিয়েছিল। ও দেখলো অবন্তিকা উদাস মনে গান করছে, কেন রোদের মতো হাসলে না, আমায় ভালোবাসলে না, আমার কাছে দিন ফুরালেও আসলে না। আরহাম মনোযোগ দিয়ে ওর গান শুনল। এরপর নিজের মনে বলতে লাগলো, খুব তাড়াতাড়ি তোর কাছে এসে পড়বো আমার অ্যাঞ্জেল, একটু কষ্ট পাস না। তোর মনে আমার জন্য অনুভূতি আছে আমি জানি, তবে সেটা মোহ নাকি ভালোবাসা জানি না। কিন্তু সেটা যাই হোক, সময় ও সুযোগ সহায় হলে তোকে নিজের করে নেব, আর সময় সুযোগ যদি সহায় না হয় তাহলেও তোকে নিজের করে নেব। এই আরহাম মৃথা নিজের জিনিস কিভাবে নিজের করে নিতে হয় তা খুব ভালোভাবে জানে। আর আমি জানি তুই একদিন না একদিন আমায় ভালোবাসবি। ওইদিকে মিশাল বুঝতে পারছে না ওর কি হবে। আরিয়ানের ব্যবহার দেখলে ও বুঝে যায় আরিয়ান ওকে নিজের বোনের মতোই দেখে। কিন্তু মিশাল তো খুব বাজেভাবে আরিয়ানকে ভালোবেসে ফেলেছে। এখন চাইলেও ওর পিছু হটতে পারবে না, কেননা মনের বিরুদ্ধে কেউই লড়তে পারে না। তাই ও অপেক্ষা করছে আরিয়ানকে পাওয়ার, আর সৃষ্টিকর্তার কাছে প্রতিদিনই ও আরিয়ানকে চায় জীবনসঙ্গী হিসেবে।